করোনা মোকাবেলাকে গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে ৫০তম বাজেট ঘোষণা, ১০,০০০ কোটি টাকা থোক বরাদ্দ। কোভিড-19 প্রতিষেধক টিকাদান প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরে বাজেট প্রস্তুত করা হয়েছে। তামাক ছাড়া কমবে দেশীয় সব জিনিসের দাম, বাড়বে আমদানি করা বেশিরভাগ পণ্যের মূল্য। হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী, তথ্য প্রযুক্তি পণ্য, রেফ্রিজারেটর, মোটরকার, ভেহিকেল উৎপাদনে ব্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। খরচের ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে চ্যালেঞ্জ। একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা জায়গায় আনতে হবে পুরো প্রক্রিয়াটা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রস্তাবিত বাজেট বর্তমান সংকটকালে সময়োপযোগী, মন্তব্য আওয়ামী লীগের। মহামারীতে কাজ হারানো বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত হয়নি বলছে বিএনপি। সাতক্ষীরায় করোনা পরিস্থিতি আগের চেয়ে একটু তীব্র আকার ধারণ করেছে। সীমান্ত জেলায় করোনায় আরও 9 জনের মৃত্যু। সাতক্ষীরায় শনিবার থেকে এক সপ্তাহে লকডাউন। চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ওষুধের খরচেই লাখ লাখ টাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। সংক্রমণ আছে রক্তে, জানালেন মির্জা ফখরুল। করোনা সংকট মোকাবিলাকে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদে উত্থাপন করা হলো 2021-22 অর্থ বছরের বাজেট। 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,11,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। সানবির উপলের রিপোর্ট। গেল 2 বছরে কোভিড-19-এ তছনছ দেশের অর্থনীতি। জীবন হারিয়েছে বহু মানুষ, জীবিকা হারিয়েছেন অনেকে। কর্ম হারিয়ে অনেক ধনী মধ্যবিত্ত দাঁড়িয়েছেন দরিদ্রের কাতারে। কোভিড ঝড় এখনও থামেনি। এমন অনিশ্চয়তার মধ্যে জীবন ও অর্থনীতির সংকটের মুখোমুখি হয়ে আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থবছরের বাজেট 2021-22 অর্থ বছরের বাজেটের আকার গেলবারের চেয়ে বেড়েছে 35,681 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে 3,30,000 কোটি টাকা। 32,000 কোটি টাকা আয় করবে সঞ্চয়পত্র থেকে। এরপরও ঘাটতি থেকে যাবে 2,11,191 কোটি টাকা। স্বাস্থ্য খাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরে বাজেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাত। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,37,078 কোটি টাকা। 68,000 কোটি টাকা ব্যয় করতে হবে ঋণের সুদ বাবদ। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের চেয়ে কিছুটা বাড়িয়ে করা হয়েছে 32,731 কোটি টাকা। কৃষিতে 31,911 কোটি টাকা আর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 34,019 কোটি টাকা। 2021-22 অর্থবছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা। দেশের ইতিহাসের প্রস্তাবিত 50তম বাজেট নিয়ে সংসদে আলোচনার পর 30 জুন পাশ করা হবে। আগামী অর্থ বছরের জন্য বিশাল অঙ্কের বাজেট পেশ করা হলো সংসদ ভবনে। তবে এই বাজেটটি করোনা সংকট কাটিয়ে অর্থনীতির ধাক্কা কতটা মোকাবেলা করতে পারবে সেটি এখন বড় চ্যালেঞ্জ। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,731 কোটি টাকা। এর মধ্যে ভ্যাকসিন কার্যক্রম ও করোনা চিকিৎসায় এবারও 10,000 কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। খরচের ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে করোনা মহামারী বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। তাই পরপর 2 অর্থ বছরের বাজেটে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। করোনা ও স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ 3,500 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। প্রতি মাসে করোনা ভ্যাকসিনের আওতায় আসবে 25 লাখ মানুষ। বিগত বাজেটের ন্যায় কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুনরায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের গতি বরাবরই অন্য মন্ত্রণালয়ের তুলনায় অনেক কম। সেই সাথে আছে এ খাতের কেনাকাটায় ধারাবাহিক দুর্নীতির অভিযোগও। এমন বাস্তবতায় স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও তার বাস্তবায়ন নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। সরকারের যে অভিপ্রায় সেটা কিন্তু তার মন্ত্রণালয়গুলো তারা কিন্তু তৈরি না সে অভিপ্রায়টা বাস্তবায়ন করা। সেটা আমরা দেখেছি পুরো 1 বছর ধরে যে স্বাস্থ্য খাতের জন্য যে অতিরিক্ত বরাদ্দগুলো করা হয়েছিল তার বেশিরভাগই কিন্তু খরচ করা যায়নি। আমরা জানি যে সংস্কারগুলো বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে স্বাস্থ্য খাতের সংস্কারের বিষয়গুলো নিয়ে, সেই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে এবং একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা জায়গায় আনতে হবে স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াটা। করোনা ভাইরাস মোকাবিলায় টেস্টিং কিট, বিশেষ মাস্ক, পিপি, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কাঁচামালে শুল্ক ছাড় অব্যাহত রাখা সহ ওষুধ শিল্পের সুরক্ষায় স্থানীয়ভাবে উপকরণ এবং চিকিৎসা সামগ্রীর উৎপাদনে কাঁচামাল আমদানিতে কর রেয়াত বেড়েছে। ওয়ার্ল্ড ব্যাংকে 600 মিলিয়ন এবং আরও দুটো সংস্থাদের 200 মিলিয়ন সহ 800 মিলিয়ন যে টাকাটা রাখা হয়েছে, সেই টাকাটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যায় তাহলে এখানে কোভিডের ভ্যাকসিন সহ যে অক্সিজেনের যে ব্যবস্থা হওয়া দরকার সেখানে আমার মনে হয় যে গতি আসবে। এর বাইরে যে 10,000 কোটি টাকার যে থোক বরাদ্দ রাখা হয়েছে, যদি আমরা এই টাকাটা ঠিকঠাক মতো খরচ করতে পারি, দুর্নীতিমুক্তভাবে খরচ করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোভিড ম্যানেজমেন্টে একটা গতি আসবে। হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা সরঞ্জাম আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব আছে বাজেটে। এছাড়া নারী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অটিজম সেবায় ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। যাচ্ছি তার কাছে। জুবায়ের, রাব্বি, বাজেট নিয়ে কথা বলতে গেলে তো আসলে আজকে দিনে একটা কথাই বলতে হয় যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বাজেট। সো এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। বাজেট আর আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। আমরা কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদন করেছি বাজেটে কোন জিনিসের দাম বাড়লো এবং কোন জিনিসগুলোর দাম কমছে তার একটি প্রতিবেদনটি দেখে আমরা আলোচনায় যেতে চাই। যে কেউ চাইলেই এক বাক্যে নতুন বাজেটকে বলতে পারেন দেশীয় শিল্পের সুরক্ষার খতিয়ান। 50তম বাজেট প্রস্তাবনায় দেশীয় শিল্পে ঢালাওভাবে কর অব্যাহতির সঙ্গে শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। নতুন বাজেটে শুল্ক ছাড়ের সঙ্গে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়ায় দাম কমবে দেশে উৎপাদিত মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর, গাড়ি, কম্পিউটার যন্ত্রাংশ, ল্যাপটপ, মোবাইল ফোন সহ প্রায় সব ধরনের প্রযুক্তি পণ্যের। আমদানি শুল্ক কমানোয় দাম কমতে পারে 3 হুইলার, সেচ, পাওয়ার টিলার সহ সব ধরনের কৃষি যন্ত্রপাতির। কমবে পোল্ট্রি ফিড, দেশীয় তাজা ফল, মুড়ি, পাউরুটি, কেক, খেলনার দাম। সুখবর রয়েছে স্বাস্থ্য খাতেও। নতুন বাজেটে টেস্ট কিট, মাস্ক, পিপিই, অক্সিজেন সহ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা সামগ্রী ও ওষুধের দাম কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও শুল্ক করে ছাড় দেওয়া হয়েছে দেশে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে। পাশাপাশি বিপণন ও ব্যবসা পর্যায়েও দেওয়া হয়েছে শুল্ক ছাড়। কাঁচামালে কর অব্যাহতি দেয়ায় কমবে ক্যান্সারের ওষুধের দামও। তবে আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোয় সব ধরনের বিদেশি মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল ফোনের দাম বাড়বে। কর রেয়াত সুবিধা তুলে নেয় দাম বাড়বে আমদানি করা গুঁড়ো দুধ, প্রক্রিয়াজাত করা মাংস, ক্যাপসিকাম, মাশরুম, গাজর, কমলা, বাদাম ও সাবান তৈরির কাঁচামালের। করের হার অপরিবর্তিত রাখা হলেও নতুন বাজেটে বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও নিত্য প্রয়োজনীয় সব ধরনের খাদ্যপণ্যের উপর কর না আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নতুন বাজেটে শুল্ক কমানোয় কমতে পারে অগ্নি নির্বাপন যন্ত্রপাতির দামও। এছাড়া বাড়বে লঞ্চের এসি কেবিন ব্যবহারের খরচ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আপনারা রিপোর্টটি দেখে একটা ধারণা পেতে পারেন যে আসলে ঠিক কোন কোন জিনিসের দাম বাজেটে বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমতে যাচ্ছে। মূলত আমরা যদি দাম কমার জিনিসগুলো দেখতে চাই যে আসলে ঠিক কোন কোন জিনিসের দাম কমছে এই বাজেটে,
সেটাতে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে করোনা টেস্ট কিটের কথা। করোনা ভাইরাস সংকটের মোকাবেলায় সরকার কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এই বাজেটে আমরা দেখছি যে গত বছরের বাজেটের চেয়ে বেশ কিছু বিষয়ে একটু বড় ধরনের এবং মোটা দাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার মধ্যে কিটের কথা বলা হচ্ছে, পিপি মাস্কের কথা বলা হচ্ছে, এদিকে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে। খুবই ইম্পর্ট্যান্টলি এই জিনিসটিকে সরকার অ্যাড্রেস করেছে অর্থমন্ত্রী তার বাজেট উপস্থাপনা এবং বক্তব্য দুটি জায়গাতেই। সেটি হলো যে করোনা ভাইরাস যখন সম্প্রসারণ ঠেকানো যাচ্ছে না, সারা পৃথিবী এই ভাইরাসের দাপটে অস্থির, ঠিক সেই সময়ে বাংলাদেশের মানুষকে সুরক্ষিত করার জন্য যে ভ্যাকসিন আমদানি কিংবা এখানে উৎপাদন করার ক্ষেত্রে যে ধরনের শুল্ক বা করের বাধা রয়েছে সেগুলো যেন না থাকে, সেজন্য কিন্তু সরকার এই বাজেটে আবার নতুন করে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি কিংবা বিপণন এবং ব্যবসা পর্যায়ে সব ধরনের করের হার কিন্তু একেবারে নিচে নামানো হয়েছে, যার কারণে এগুলো সহজেই কিন্তু বাংলাদেশের মানুষ বা ব্যবসায়ীরা উৎপাদন করতে পারবে। কমার ক্ষেত্রে আমরা আরেকটু দেখতে চাই যে এরপরে যেই জিনিসগুলো রয়েছে, মোটর সাইকেলের কথা বলা হচ্ছে, স্টেইনলেস স্টিলের কথা বলা হচ্ছে, অ্যালুমিনিয়াম তার, কম্পিউটারের কাঁচামাল। খুবই ইম্পর্ট্যান্টলি দুটো জিনিসের কথা আমরা দেখাতে চাই, একটি হলো মোটরসাইকেল এবং একটি কম্পিউটার যন্ত্রাংশ। আপনারা জানেন যে বাংলাদেশে দুই ধরনের মোটরসাইকেল পাওয়া যায়। তার একটি হলো যে একটি আমদানি করা মোটরসাইকেল এবং বাংলাদেশে বিভিন্ন পার্টস এনে সংযোজন করে যে জিনিসগুলো বাংলাদেশে তৈরি করা হয়, এই দুই ধরনের মোটরসাইকেল পাওয়া যায়। কিংবা সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীও সেই একই ধরনেরই একটা প্রক্রিয়ায় এখানে ব্যবসা বাণিজ্যের গতিপথ নির্ধারিত হয়। ঠিক একই রকমভাবে কম্পিউটারের কাঁচামালের দিকেও আমরা দেখছি যে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদিত এবং সংযোজিত হয় এবং বাইরে থেকেও আনা হয়। দুই ধরনের জিনিসপত্রের কিন্তু দামের ক্ষেত্রে একটা পার্থক্য এই বাজেট করে দিয়েছে। বাংলাদেশে সংযোজিত কিংবা উৎপাদন করলে সেই জিনিসপত্রের দাম একটু কম থাকবে এবং বাড়ালে সেটি কিন্তু আমদানি করা জিনিসের উপরে গিয়েই পড়বে। আমরা যদি দাম বাড়ার দিকে যেতে চাই, বাড়ার দিকে আমরা আপনাদেরকে প্রথমেই দেখতে চাই যে সবসময় বাজেটেই বরাবরই বিড়ি সিগারেটের দাম বাড়ানো হয়। এবছর তামাকজাত পণ্য এবং বিড়ির যে 4টি স্তর রয়েছে, 3টে স্তরেই কিন্তু সরকার এবার দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তার বক্তব্যে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জর্দা এবং তামাকজাত পণ্যের কথা বলা হচ্ছে এবং এই পণ্যগুলো ক্ষতির বিবেচনায় এবং বাংলাদেশের মানুষের একটা বড় ধরনের অর্থের অপচয় হয়, সেই জন্য কিন্তু সরকার চেষ্টা করছে যে এখানে দামটা যেন বাড়ানোর মাধ্যমে এটি ব্যবহারে নিরুৎসাহিত করা যায়। আমরা যদি দাম বাড়ার আরেকটি বিষয় দেখতে চাই, সেটি হলো যে এখানে মাশরুমের কথা বলা হচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য এখন মাশরুম খেয়ে থাকেন এবং এই মাশরুম অনেকাংশেই বিদেশ থেকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে এটি আমদানি করা যে মাশরুম সেটি কিন্তু দাম বাড়বে, তবে দেশে উৎপাদন করলে বা দেশীয় চাষিরা কিন্তু এখান থেকে উপকৃত হবেন। আমরা দেখতে পাচ্ছি সাবান, আমদানিকৃত ক্যাপসিকাম, বাদাম এবং আমদানিকৃত গুঁড়ো দুধ, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমদানি করা গুঁড়ো দুধের দাম আবারও বাড়ানো হয়েছে। এইটি কিন্তু দেশীয় শিল্প সুরক্ষার জন্যই সরকার করছে বলে অর্থমন্ত্রী তার বক্তব্যে উপস্থাপনায় বলেছেন। এবং বাজেট উপস্থাপনায় আমরা দেখেছি যে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার, প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার এই 13তম বারের মতো বাজেট দিচ্ছে একটানা। এবং এইবারের বাজেটে এসে আমরা যেটি বিচার বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা কিন্তু সরকার এবছর নিয়েছে। আমরা যদি খাতভিত্তিক বাজেটের দিকে যেতে চাই, বরাদ্দ কোন খাতে কত বাড়লো সেটি একটা বিবেচ্য বিষয়, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা দেখছি যেটি সবচেয়ে ইম্পর্ট্যান্টলি সরকার অ্যাড্রেস করেছে যে 32,731 কোটি টাকা এখানে বাড়িয়েছে। কিন্তু স্বাস্থ্য খাতের ক্ষেত্রে বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা এবং স্বাস্থ্যের সাথে যারা জড়িত তারা কিন্তু একটা কথা বারবারই বলে থাকেন যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা দেওয়া হয় সেটি এই মন্ত্রণালয় ঠিকঠাক মতো ব্যয় করতে পারে না। এবছরও চলতি অর্থ বছরের যে বাজেটটা 2020-21 অর্থ বছরের বাজেটের একটা বড় অঙ্কের টাকা কিন্তু তারা ফেরত পাঠিয়েছে। আমরা শিক্ষা খাতের দিকে যদি দেখি যে শিক্ষায় এবছর বরাদ্দ দেওয়া হয়েছে 94,877 কোটি টাকা। এখানে অর্থমন্ত্রী তার বক্তব্য এবং বাজেট প্রস্তাবনা এবং লিখিত যে বইটি আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে যে করোনাকালীন সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদেরকে আবারও স্কুলে ফেরানোর ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিংবা অবকাঠামোগত উন্নয়ন দরকার রয়েছে, সেই কারণে কিন্তু শিক্ষা খাতের একটা বড় অঙ্কের বাজেট সেখানে ব্যয় করা হবে। আমরা যদি আরেকটি খাত দেখতে যাই, বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের একটি, যেটি সরকার সবসময় প্রাধান্য দিয়ে থাকে। এবছরেও 27,484 কোটি টাকা এই খাতে সরকার বরাদ্দ রেখেছে। এখানে একটা বড় অঙ্কের অর্থ কিন্তু সরকার যে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে যে পদক্ষেপ সেটি নিশ্চিত করার জন্য সরকার কিন্তু এই খাতকে আসলে বেশি একটু গুরুত্ব দিয়েছে। এবং আপনারা জানেন কুইক রেন্টালে সরকারের যে ক্ষতি হয়েছে বা বিভিন্ন সময় অর্থের যে অপচয় হয়েছে সেখান থেকেও কিন্তু সরকার বের হয়ে আসতে চাই বলে বাজেট প্রস্তাবনায় আমরা সেটি দেখতে পেয়েছি। আমরা যদি এরপরে পরিবহন খাতে যেতে চাই, পরিবহন এবং যোগাযোগ খাত, এটি কিন্তু বর্তমান সরকারের গত 13 বছরে সবচেয়ে বেশি অগ্রাধিকার কিংবা গুরুত্ব যেটি বলি সেটি কিন্তু এই খাতে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় 10টি যদি মেগা প্রকল্পের কথা বলা হয়
এই মেগা প্রকল্পের 10টির কিন্তু 5টি পরিবহন এবং যোগাযোগ খাতে। সড়ক যাত্রা এবং বাংলাদেশে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আদান প্রদান এটি নিরবিচ্ছিন্নভাবে করার জন্য কিন্তু সরকার এই খাতে সবসময় নজরদারিটা অব্যাহত রাখে। এই খাতে 72,028 কোটি টাকা দেখছি আমরা সরকার বরাদ্দ রেখেছে। কৃষি খাতের দিকে যেতে এবছর করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী তার কয়েকটি বক্তব্যে সবসময় উল্লেখ করেছেন যে বাংলাদেশের কৃষি খাত যদি ঠিকঠাক মতো তাদের উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ কখনো খাদ্যের সংকটে ভুগবে না। তার প্রতিফলন কিন্তু আমরা বাজেটে দেখতে পাচ্ছি। 31,912 কোটি টাকা সরকার এখানে বরাদ্দ করেছে এবং এই খাতে ভর্তুকি সরকার আবারও 9,500 কোটি টাকা রেখেছে। এবং কৃষি যন্ত্রপাতির কথা আমরা সেই দাম বাড়া কমার কথাই যদি আবার বলি, কৃষি যন্ত্রপাতির কিন্তু সব ধরনের কৃষি যন্ত্রপাতির দাম সরকার কমানোর উদ্যোগ এই বাজেটে নিয়েছে। আমরা যদি এর পরবর্তী খাত শিল্প খাতের দিকে তাকাই, শিল্প খাতে শিল্প এবং অর্থনীতি খাতে সরকার 4,026 কোটি টাকা বরাদ্দ রেখেছে। শিল্প খাতের মধ্যে বাজেট প্রস্তাবনা এবং বক্তব্যে বেশ কিছু কথা বলেছে সরকার। তার মধ্যে অর্থমন্ত্রী একটি বিষয় খুবই গুরুত্বের সাথে তুলে ধরেছেন, সেটি হলো যে চামড়া শিল্পের যে কথা বলা হচ্ছে যে চামড়া শিল্পনগরী একটি করা হয়েছে এবং সেটি যেন ঠিকঠাক মতো বাস্তবায়িত করে এই অর্থ বছরের মধ্যেই সরকার একটা বড় ধরনের রপ্তানির লক্ষ্য পূরণ করতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য যা যা করা দরকার সেটি করার জন্য কিন্তু আসলে সবাইকে নজর দিতে বলা হয়েছে। আসলে যে বিষয়টি আমরা দেখছি যে রাব্বি, আপনাকে আমরা বাজেটে দাম বাড়া কমা এবং আপনার যে খাত ভিত্তিক বরাদ্দ সেটি নিয়ে কথা বলছিলাম। এবং আপনি যখন আপনার রিপোর্ট এবং আলোচনার শুরুতে কিন্তু গুরুত্ব দিয়ে পণ্যের দাম বাড়া এবং কমার বিষয়টা গুরুত্ব দিয়ে বলছিলেন, কিন্তু আমরা যদি আমাদের প্রতিদিনকার ব্যবহার্য পণ্যের দিকে তাকাই, এই বাজেটে কমার তালিকায় সেসব পণ্য কতটা অন্তর্ভুক্ত হলো? আপনার অভিমত বা ব্যাখ্যা যদি একটু ছোট করে বলতেন। আপনি খুবই চমৎকারভাবে এটি তুলে ধরেছেন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাজেটে এমন কিছু পণ্যের হয়তো দাম কমানো হয় যেটি আসলে মানুষের জনজীবনে খুব একটা প্রভাব ফেলে না, কিন্তু এবছরের বাজেটে আমরা খুবই গুরুত্বের সাথে উল্লেখ করতে দেখেছি সরকার দেশীয় প্রায় সব ধরনের পণ্যের দাম যাতে কমে বা মানুষের নাগালের মধ্যে রাখা যায়। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বাজেট বক্তৃতায়, সেটি হলো যে নিত্য প্রয়োজনীয় সব ধরনের খাদ্যপণ্যের দাম যেন কম থাকে, সেজন্য সরকার কিন্তু কর এবং শুল্ক দুটোই কিন্তু র্যাদ ঘোষণা করেছে। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই যে বেশ কয়েকটি পণ্য যেগুলো আসলে বাংলাদেশের মানুষের খুবই নিত্য প্রয়োজনীয় পণ্য এবং প্রযুক্তি খাতে আপনি দেখেন করোনাকালীন সময়ে হোম অফিস কিংবা এই সরকারের যে কার্যক্রম বা বেসরকারি অফিস আদালতের কার্যক্রম, ইভেন আমাদের উচ্চ আদালতের কার্যক্রমও কিন্তু ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। তো সেই জিনিসগুলো যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সরকার কিন্তু সেখানে এবার একটা বড় ধরনের নজর দিয়েছে, যার কারণে সব ধরনের প্রযুক্তি পণ্যের কিন্তু দাম বাংলাদেশে যেটি উৎপাদন করবে সেটি তো কমবেই এবং আমদানি করা যেসব পণ্য সেগুলো কিন্তু দাম কমবে। আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলতে চাই যে বিষয়টি সরকার সবসময় বলে থাকেন যে বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য বাজেট দেওয়া হয়। এবছরের বাজেটে আমরা যেটি দেখেছি সেটি হলো যে পণ্যগুলোর দাম কমার কথা বাড়ার কথা বলা হচ্ছে এবং এই পণ্যগুলো আসলে মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো যেটি দৈনন্দিন ব্যবহার্য পণ্য সামগ্রীর উপরে আসলে এটা পণ্য সামগ্রীর কথা বলা হচ্ছে যে এই পণ্যগুলোর যদি দাম কমে তাহলে মানুষের আসলে জীবন জীবিকা এবং আয় কর্মসংস্থানের সাথে বাংলাদেশের অর্থনীতি কিন্তু স্বাভাবিক হবে। তার কারণ হিসেবে আমরা আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, বাংলাদেশের রেমিটেন্স আয় যে প্রভাব বা যে একটা বড় ধরনের রেকর্ড উল্লম্ফন আমরা লক্ষ্য করছি সেটি অব্যাহত রাখার জন্য 2% যে প্রণোদনা সেটি কিন্তু চলতি বছরের বাজেটেও সরকার রেখেছে। তো আমার কাছে রাব্বি এখন পর্যন্ত এই ছিল বাজেটের। জুবের, আপনাকে অনেক ধন্যবাদ। বাজেটের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবের ফয়সাল। এদিকে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী ও ব্যবসা বান্ধব উল্লেখ করে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FVCCI। অন্যদিকে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ মোকাবেলা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স। বিকেলে আলাদা সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় এ সংগঠন দুটি। বাজেটের আকার অবাস্তব নয়। দেশের অর্থনীতির পরিকাঠামো বৃদ্ধির সাথে সাথে বাজেটের আকারও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তবে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন, যথাযথ মনিটরিং, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। অতিরিক্ত রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো, অনাদায়ী কর আদায়, জেলা শহরের রাজস্ব আদায় বাড়ানো, স্বচ্ছতা ও কর প্রদান প্রক্রিয়া অটোমেশন প্রয়োজন। বেসরকারি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিদ্যমান করদাতাদের উপর নতুন করে করের বোঝা আরোপ না করে রাজস্ব আয় বাড়াতে হবে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বর্তমান সংকটকালে সময়োপযোগী বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ। বাজেট উত্থাপনের পর সংসদ ভবনের সামনে
সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়ন বান্ধব জীবন জীবিকার নিশ্চয়তা দিয়ে দেশের সকল মানুষের জন্যই এ বাজেট ঘোষণা করা হয়েছে। এটি জনবান্ধব, উন্নয়ন বান্ধব একটা বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। এদিকে মহামারীতে কাজ হারানো বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের বাস্তবায়ন প্রতিফলিত হয়নি এবারের বাজেটে। বিকেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরকম একটি দুঃসময়ে যেখানে মানুষ দুঃসহ জীবনযাপন করছে, গতানুগতিক বাজেট দিয়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের প্রতি অবিচার করেছে। স্বাস্থ্য খাতে আপনি সবচেয়ে বেশি ব্যয় করতে হবে, শিক্ষা খাতে ব্যয় করতে হবে যদি আগামী দিনের অর্থনীতির কথা আপনি চিন্তা করেন। আওয়ামী লীগ যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে স্বজন তুষ্ট, গোষ্ঠী তুষ্ট করার জন্য যে মডেল সৃষ্টি করেছে, এই মডেল থেকে বেরিয়ে এসে ইকোনমিকে রিসেট করতে হবে। রাতের সময় আরও থাকছে। ছিনতাইয়ে বাধা দেয়ায় রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে 3 শিক্ষার্থী আহত, ঢাকা মেডিকেলে ভর্তি। আরএফএল ইউপিভিসি ফিটিংস, গ্রেড 1 ভার্জিন ম্যাটেরিয়াল যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি, তাই কিনুন, লাগান, ভুলে যান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দলটির মহাসচিব বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন, তার রক্তে সংক্রমণ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হলেও ফুসফুসের সংক্রমণ সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 6 মাস লাগতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনা পরবর্তী জটিলতা ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত 3 মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। পুরো 1 মাস সেখানেই কেটেছে তার। এর মাঝে সংক্রমণ থেকে তার ফুসফুসে পানি জমে গেলে তা নিয়ে তৈরি হয় সংকট। জমে থাকা পানি সরিয়ে সেই যাত্রায় পরিত্রাণ মিললেও হঠাৎ গত সপ্তাহে জ্বর আসে বেগম জিয়ার। এরপর চলতি সপ্তাহে সিসিইউজনিত কারণে বেগম জিয়ার রক্তে সংক্রমণ ঘটলে দ্রুত তার সমাধানের চেষ্টা চালায় চিকিৎসকরা। সে সংক্রমণ যেন আর না বাড়ে সে কারণে শারীরিক অবস্থার উন্নতি না ঘটলেও ঠিক 1 মাস পর সিসিইউ থেকে বৃহস্পতিবার নেওয়া হয় কেবিনে। সিসিইউ থেকে কেবিনে নিয়েছে। সিসিইউ জনিত একটা ইনফেকশন ইতিমধ্যে তার হয়ে গিয়েছে। তারা ডাক্তাররা অনেক চেষ্টা করে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। এখন তারা মনে করছে সিসিইউটার বেশি থাকলে তারপর আবার তার ইনফেকশন হতে পারে। এই জন্য তারা কেবিনে নিয়ে আসছে উইথ ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস অফ সিসিইউ। আরো বলাই যাবে না তাকে, সি ইজ টোটালি ভালনারেবল, তার ইনফেকশন ছিল রক্তে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেগম জিয়াকে কেবিনে নেওয়া হলেও তার ফুসফুসের সংক্রমণ কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হতে পারে আরো প্রায় 6 মাস। চিকিৎসা চলতেছে ভালো, জ্বর ছিল মাঝখানে, এটা কমে আসছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এগুলো প্রতিদিনই দিচ্ছে পেপারে, নাথিং স্পেশাল। সময় সংক্রমণটা কাটতে সময় লাগে। পোস্ট কোভিডে যে ফুসফুস সংক্রমণ হয় এটা অনেক সময় 6 মাসও লাগে, বা আগের চেয়ে ভালো এটুকু। যেটা দেখা যাচ্ছে কোভিডের ক্ষেত্রে যে লাংসের যে ড্যামেজটা হয় এটা 3 থেকে 6 মাস সময় লাগে। গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর 27 মে তাকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী কয়েকটি জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে মারা গেছেন আরও 9 জন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেরই 5 জন। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার একদিনে 53% ঠেকেছে। আর এই অবস্থায় শনিবার থেকে 1 সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহী মেডিকেলে একদিনে আরও 9 জন করোনায় মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2 জন এবং নওগাঁ ও পাবনার 1 জন করে। একদিনে নমুনা পরীক্ষায় 264 জনের মধ্যে 98 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 40%। হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে 224 জন। রোগী নিয়ে আসলে আমাদের চাপে আমরা অবশ্যই হিমশিম খাচ্ছি, কারণ এখানে রোগী যেগুলো আসছে সেগুলোকে অক্সিজেন স্যাচুরেশন খুবই কম, অক্সিজেন লাগতেছে, যার ফলে সার্বক্ষণিক তাদের মনিটর করতে হচ্ছে। সাতক্ষীরায় ভয়াবহভাবে করোনা
আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শনিবার থেকে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত 24 ঘন্টায় 93 জনের করোনা পরীক্ষা করে 50 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা শনাক্তের হার 53%। 295 জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 52 জন করোনা পজিটিভ। জেলা থেকে দূরপাল্লার কোনো বাদ যাবে না। আন্তঃজেলা উপজেলা বাস চলাচল, বাস, মিনি বাস, সকল ধরনের সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, সকল ধরনের পরিবহন, গণপরিবহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এদিকে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 1 সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। বর্তমানে জেলায় 63 জন করোনা রোগী এবং উপসর্গ নিয়ে 110 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলায় সংক্রমণের হার প্রায় 39%। যেহেতু নওগাঁতে করোনা পরিস্থিতি খারাপ, তো সেটা যেন আর খারাপ না হয় সেজন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তা আছে, অন্যান্য দপ্তরের সহায়তা আছে, আমরা সেটা করার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে 7 জুন পর্যন্ত 2 সপ্তাহের বিশেষ লকডাউন চলছে। সদর হাসপাতালে ভর্তি আছেন 20 জন রোগী। এখানে কোনো আইসিইউ ব্যবস্থা নেই। উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে 24 ঘন্টায় 161 জনের নমুনা পরীক্ষায় 35 জন পজিটিভ হয়েছেন। সংক্রমণের হার প্রায় 26%। প্রতিনিয়ত যেভাবে করোনা বাড়ছে, আসলে এটা প্রতিকার কিভাবে পাবো আমরা বুঝতে পারছি না। যশোরের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। গতকালের 240 জনের নমুনা পরীক্ষার মধ্যে 60 জন করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার 25%। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 33 জন, ঠাকুরগাঁওয়ে 17 জন, নাটোরে 14 জন এবং জামালপুরে 13 জন শনাক্ত হয়েছেন। সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে 28 দিনের বিল 20 লাখ টাকা। ফার্মেসি খরচও ধরা হচ্ছে লাখ লাখ টাকা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের এমন চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব অবস্থা রোগীদের। চিকিৎসা খাতে স্টেক হোল্ডার খ্যাত বেসরকারি হাসপাতালগুলোর এমন অতি মুনাফার মনোভাব কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় ফার্মেসি খরচ প্রায় 5.25 লাখ টাকা, ল্যাব বিল 6,20,000, ইকুইপমেন্ট প্রায় 3 লাখ। সব মিলে 28 দিনের বিল 20 লাখ টাকা। কারো আবার 1 মাস 4 দিনের বিল 15 লাখ টাকা। রোগীদের কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা ব্যয় কেমন। রোগীদের পাঠানো এমন বিলে চক্ষু চড়ক। গবেষণা বলছে 2টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যায় 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ করেছিলেন 24,73 লাখ টাকা। সরকারি হাসপাতালে যেখানে ঔষধে 15.8% খরচ, সেখানে বেসরকারি হাসপাতালে এই হার ঠেকেছে 30%। যেখানে সরকারি হাসপাতালে গড়ে চিকিৎসা নিতে আইসিইউতে থাকেন 8 দিন, বেসরকারি হাসপাতালে 7 দিনেই ছাড়পত্র নেন রোগীরা। অভিযোগগুলোকে গুরুত্বের সাথে দেখে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি এবং তদারকি বাড়ানো উচিত এবং স্বাস্থ্য অধিদপ্তরে একটি ডেস্ক স্থাপন করা দরকার, যেখানে অভিযুক্ত যে কেউ তার অভিযোগটি জমা দিয়ে প্রতিকার পেতে পারে। মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালের এমন অস্বাভাবিক বিলের চাপে হাসপাতালে চিকিৎসা নিতে কোভিড রোগীদের অনীহা কোভিড পরিস্থিতিকে অতিমারিতে রূপ দিতে পারে শঙ্কা স্বাস্থ্য গবেষকদের। দেখেন, এই সুযোগটা তারা কেন নিচ্ছে? মানুষের কাছে জীবনটা অনেক বড়। অনৈতিক ব্যবসায়ীদের মতোই একটা মানব সেবার যে কল্যাণের জন্য যে আপনার তাদের যে ব্যবসা, সেটাকে তারা অকল্যাণকর যে ব্যবসায় পরিণত করে ফেলছেন কিছু কিছু আপনার এই ধরনের ব্যবসায়ীরা, এবং এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য মাত্র 5.7% ব্যয় হয় বলে জানা যায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনা মোকাবেলাকে গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে 50তম বাজেট ঘোষণা। কোভিড খাতে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ। গুরুত্ব পেয়েছে জীবন জীবিকা। তামাক ছাড়া কমবে দেশীয় সব জিনিসের দাম, বাড়বে আমদানি করা বেশিরভাগ পণ্যের। খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে, থাকছে না নিত্যপণ্যের ওপর কর। সাতক্ষীরায় করোনা পরিস্থিতি আগের চেয়ে একটু তীব্র আকার ধারণ করেছে। সীমান্ত জেলায় করোনায় আরও 9 জনের মৃত্যু। সাতক্ষীরায় শনিবার থেকে 1 সপ্তাহ লকডাউন। চিকিৎসা বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ওষুধের খরচই লাখ লাখ টাকা। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।